বেশ কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ, কবছর তাও মনে আছে রত্নার। তখন মাত্র 11 বছরের। বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। আগেকার অন্ধকার। বাবা যা গল্প করেন এখনো মাঝে মাঝে ভুল হয়ে যায়। করতেন বলাই উচিত। তা হোক সেই সাইরেন বাজানো অন্ধকার, এ তা নয়। সেদিন রবিবার, ওদের দোকান বন্ধ। বাবা বিকেলে বার তিনেক চা খেয়ে অলস সন্ধ্যাটা উপভোগ করছিলেন। হঠাৎ অন্ধকার হয়ে যেতে মনে হলো বাইরের রাস্তাঘাট দেখার মতো ঘটনা তো অন্যদিন দেখা যায় না, আজ দেখা যাক। সঙ্গে সঙ্গেই রত্না বেরিয়ে এসেছিল বাবার লুঙ্গিটা ধরে। তখন এই ঘটনাটা ঘটল। আকস্মিক, অকারণ, স্বপ্নাতীত। ভদ্রলোক ব্যবসাদার, পৈতৃক ব্যবসা মনোহারীর দোকান। তখন ছিল সামান্য। পরে বড় ছেলে কেশব, তার তখন 25 বছর বয়স, ছোট মাধবের 23। এরা দুজনেই খেটেছে, প্রাণপণে খেটেছে। সামান্য থেকেই দোকানটিকে অসামান্য করে তুলেছে। অবশ্যই প্ল্যান প্রোগ্রাম কেশবেরই। শুধু আমদানি করা মনোহারী বস্তু নয়, কিনে এনে বিক্রি করা, তাতে থামেনি কেশব। কিছু কিছু জিনিস তৈরি করেছে ছোট ছোট কারখানা করে। ক্রমশ সে কারখানা বেড়েছে, সেটা কেশবই দেখেছেন। আর মাধব দোকানটি। ঝাঁপ বন্ধ করা যাকে বলে, সব বন্ধ করে দু ভাই হিসেব নিকেশ নিয়ে বসতেন। ফলে বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা, এক একদিন 12টাও বেজে যেত। অর্থ এলেই অনর্থ কথাটা প্রতিদিনই যেন জপমালার মতোই মনে করে রত্না। এবার একদিন কেশবই কথাটা তুলল। বলল, দেখো, এখন তো আমরা একান্নবর্তী নই। স্ত্রীরা এলে একত্তরে থাকাও যায় না। দুজনেরই ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে। তুমি ভালো করেছো পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে ভাড়া বাড়িতে উঠেছ। এ তোমার মুহূর্ত। তা তেমনই আমি ভালো জমি কিনে প্ল্যান পর্যন্ত করে দিয়েছি। বাড়ি উঠতে শুরু করেছে। তোমার না অসুবিধা হয় সেদিকে লক্ষ্য রাখি সর্বদা। তা আমি বলি কি, তুমি যেমন মনোহারী দোকানটা দেখছো, তোমার চেষ্টাতেই অনেকটা বাড়িয়েছ, ওটাই তোমার থাক। আমি কারখানাটা নেই, কি বলো? মাধব এইটাই আঁচ করেছিল, তার জন্য প্রস্তুত ছিল। বলল, তা কেন দাদা, সংসার আলাদা হয়েছে হোক, ব্যবসা একসঙ্গেই থাক। এরও অর্ধেক লাভ তুমি নেবে, আমিও কারখানার অর্ধেক লাভ নেব। এতে ঝড়ঝাটির তো কোনো কারণ নেই। যেমন চলছিল তাই থাক না। এই সূত্রপাত। প্রথমে বুঝিয়ে বলা, তারপর একটু কটু কথা, মনের বিষ উদ্গার করা, অ্যাটর্নি উকিল আসা যাওয়া শুরু হলো। এভাবেই চলছে। এমন সময় এই কাণ্ড। যে বাড়িতে মাধব আছে একতলা নিচু, পাওয়া যায়নি বলেই এ বাড়িতে আসা। তাছাড়া বাড়ি তৈরি চলছে, একতলা থাকার মতো হলেও সে বাড়ি চলে যাবে। এমন কোনো জীবন মরণ টানাটানির মতো হবে তা মাধব ভাবেনি। সেদিন রবিবার, আগেই বলেছি। ছুটির দিন, অলস দিন। সন্ধ্যার মুখে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। মাধবের মনে হলো এমন অবস্থা কখনো বাড়ি বসে দেখেনি। কারণ কাজের দিনে দোকান থেকে ঘরে ফিরতে এখনো দেরি হয়। আজ একবার বাড়ির দরজায় গিয়ে দেখা যাক। সে এসে বাইরে দাঁড়ালো। তখনও হ্যারিকেন জ্বালার বোধহয় সময় হয়নি। অকস্মাৎ একটা লোক সাইকেলে যেতে যেতে একটা রিভলভার থেকে গুলি করেই বেগে চলে গেল। মাধবের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এখনো মনে হয় রত্নার সেই সন্ধ্যের ঘটনাটা ভাবলে আজও যেন মনের সেই অবস্থা হয়ে পড়ে বিহ্বল। ছোট্ট বাবার সঙ্গে রত্নাও বাইরে বেরিয়ে এসেছিল বাবার লুঙ্গির একটা প্রান্ত ধরে। ঘটনাটা কি হলো ভাবতেই তো খানিকটা সময় গেল। ততক্ষণে অবশ্য অনেকেই বেরিয়ে এলো, তারপর পুলিশ ইত্যাদি। কেশব খুব হাহাকার করলেন। ওই দোকান বেশ মোটা টাকায় বিক্রি করে সব টাকা ভাই বউয়ের হাতে তুলে দিলেন। কিভাবে টাকা সব লগ্নি করা যায় তাও শিখিয়ে দিলেন। শুধু তাই নয়,
বাড়িটা যতদূর সম্ভব তৈরি হয়ে যাক তা তিনি দাঁড়িয়ে থেকে তদারক করছেন। গৃহপ্রবেশের দিনও দাঁড়িয়ে থেকেছেন স্ত্রী পুত্র নিয়ে। কেউ কোনো অভিযোগ করতে পারবে না। মহাদেবের মতো বড় ভাই সকলেই ধন্য ধন্য করলে। মাধবের একটি মেয়ে, সেটি রত্না। ছেলেটি মাত্র 6 বছরের, সুতরাং ব্যবসা করার মতো কেউ সাবালক হয়নি। রত্না বড় হয়েছে, এমএসসি পাস করেছে, কলেজে চাকরি করছে। বিয়ের কথা তোলে তার মা। রত্না শুধু বলে, না মা, সে সময় হয়নি এখনো। রত্না সেদিনের কথা ভুলতে পারেনি, সেই অভিশাপপূর্ণ সন্ধ্যা রাত্রির কথা। বাবার এই অপঘাত মৃত্যুর শোধ নেবে সে। তার আগে আর কোনো কথা ভাববে না। সে কথা কাউকে বলতে পারেনি, পাছে ঘাতকটি সতর্ক হয়ে ওঠে। খবরের কাগজেও এ সম্বন্ধে কোনো রাও তুলতে দেয়নি। মনে থাকার কথা নয়, বলতে গেলে পলকের কথা এই ঘটনা। তবু মনে আছে রত্নার পিস্তলের আলো জ্বলে ওঠার মুহূর্তটিতেই একটি আংটি চোখে পড়েছিল। মধ্যে কি একটা পাথর তা দেখা যায়নি। পাথরটির দুপাশে ছোট ছোট হীরের দুটো টুকরো চোখে পড়েছিল। যতই ছোট হোক, তার জেল্লাও অসাধারণ। একবার মনে হয় এতে কি এই সামান্য পাথরের দুটি ওকে পথ দেখাতে পারবে। কিন্তু আকস্মিক ভাবেই ঘটনার যোগাযোগ ঘটল। কলেজের সেমিনার উপলক্ষে দ্বারভাঙায় যেতে হলো রত্নাকে। মোকামা জংশনে নেমেছে রত্না। পরের ট্রেনে দ্বারভাঙা যাবে। অকস্মাৎ ও চোখে পড়ল আগে মানুষটা নয়, আগে সেই পাথরটা। মাঝখানে বড় মুক্ত একটি, আর দুপাশে দুটো হীরের টুকরো ছোট ছোট। চোখ জ্বলে উঠল রত্নার। এতদিনে পেলাম, তবে কি বাবার আত্মা আমাকে পথ দেখিয়ে দিল? কিন্তু যার হাতে আংটি, সে যে ঘাতক হবার মতো নয়। বাঙালি তো বটেই, বয়স 25 থেকে 28-এর মধ্যে, অতি সুপুরুষ এবং বড় ঘরের কোনো ছেলে। সম্ভবত কোনো কাজেই এসেছেন বা এসেছিলেন। পরিচয় তো নেই, হঠাৎ কথাটা পারলে খারাপ দেখাবে না তো? অথচ না, একেবারেই সময় নেই। সামনে এসে বলল, কিছু মনে করবেন না, এই আংটিটা কোথা থেকে পেয়েছেন? ভ্রুকুটি দেখা দেবে বই কি। সঙ্গে সঙ্গেই রত্নাও সে ভুলটা বুঝলে। একেবারে হাত জোর করল রত্না। দেখুন, কথাটা এভাবে বলা উচিত নয়, তা আমি বুঝি, কিন্তু হঠাৎ আপনাকে দেখলুম এই আংটিটা হাতে। আমার যে এর সঙ্গে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাটা জোর দিয়েই বলছি, স্মৃতি। তাই নরম হলেন ভদ্রলোক। বললেন, আমি তো এত জানি না, কিছুই জানি না। একটা মোকদ্দমার ব্যাপারে এসেছি, আমি সবে অ্যাটর্নিগিরি ধরেছি। এসেছিলুম ভাগলপুরে এক উকিলের কাছে। সেই প্রসঙ্গে কথা হতে হতে উকিলবাবু বললেন, আপনার তো টাকা আছে, একটি আংটি কিনবেন। ওটি মহার্ঘ আংটি, জলের দামে বিক্রি করতে চাইছে একজন। এই উর্দু বাজারের মধ্যেই 1000 টাকা পেলেই দেবে। তার মানে চোরাই? হ্যাঁ, এসব আংটি চোরাইতে আসে বা খুনোখুনি। তাতে কি আপনার, শখ থাকে তো নিন, আমি জিম্মাদার। তা শখ হলো, নিয়ে নিলাম, ইতিহাস এইটুকু। রত্না বলল, আংটিতে আমার লোভ নেই। এই সর্বনেশে আংটি, আমি সেই লোকটিকে চাইছি, তার হদিস কোথায় পাব তা আমিও জানি না। তবে যাবেন আমার সঙ্গে ভাগলপুরে? আমার যে কৌতূহল হচ্ছে খুব। তাহলে তো আমি বেঁচে যাই, চলুন চলুন। উর্দু বাজারে গিয়ে উকিলবাবুকে ধরতে তিনি বললেন, কে দিয়েছে তা জানি, কিন্তু সে কি আর এক হাতে এসেছে? দেখি। ডেকে পাঠালেন। সে লোকটি দিল মোহাম্মদ নাম। প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে এলো। আগেই কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছু জানি না হুজুর। ওই দুধওয়ালা বললে তার কি আত্মীয় হয়, সেই বললে। ঠিক আছে, তাকে আনতে হবে। দুধওয়ালাকে বলো এসব কোনো ঝঞ্ঝটের ব্যাপার নয়, একটা ঠিকানা জানতে চাই। দুধওয়ালা এবার সঙ্গে করে নিয়ে এলো আর একজনকে। সেও কাঁদো কাঁদো।
বললে, বাবু আমি বাঙালি, আমার কাছে এসে বললে আমি এটা কম দামে পেয়েছি। যে বেচেছে সে বোধহয় কোনো চোরাই মাল পেয়ে থাকবে। বলেছে আমি কাশি চলে যাব, ওখানে কোনো কাম যদি পাই, আমাকে তো কেউ বিশেষ চেনে না, তুমি যা হয় দাও। তাহলে আমি অনেক টানাটানি করে 400 টাকা দিয়েছিলুম বাবু সাহেব। তারপর এই হাত ঘুরতে ঘুরতে অ্যাটর্নি দেবেশবাবু বললেন, তুমি ঠিক জানো সে কাশি চলে গেছে? তা কি করে জানবো বাবু, তবে অন্য কোনো জায়গায় গেছে কিনা বলতে বলতে উঠল। একবার শুধু বলেছিল, আচ্ছা দ্বারভাঙা যেতে হলে কোন গাড়িতে চড়তে হবে? অবশ্য যাব না এখন, ওখানে আমার এক বহিন আছে, যা হোক সে পরে হবে। দ্বারভাঙা শহর? তা বলতে পারবো না, তবে বাঙালি দ্বারভাঙা শহরেই বেশি। আর দেরি করল না দেবেশ আর রত্না। রত্নার তো দ্বারভাঙাতেই যাবার কথা। দেবেশের কৌতূহল ও সংশয় আংটি নিয়ে উকিলবাবু জোর করে খাইয়ে রাতের ট্রেনেই ওদের তুলে দিলেন। দেবেশের দূর সম্পর্কের এক আত্মীয় থাকেন দ্বারভাঙায়, নন্দবাবু, তিনিও উকিল। দেবেশরা প্রথমে ওখানেই গেলেন। আরে আসুন আসুন, এ কি ভাগ্য আমার, বলতে বলতে সঙ্গে করে সামনের বড় বারান্দায় বসালেন নন্দবাবু। প্রবাসী বাঙালিরা অতিথিপরায়ণ হন। ওখানে চেঁচিয়ে স্ত্রীকে বললেন, ওগো শুনছো, দেবেশরা এসেছেন, আগে চা দাও, মুখ হাত ধোয়ার জল পাঠাও, দেরি করো না। দেবেশ বললেন, কি বিপদ, এমন হইচই করবেন জানলে আসতুম না। বটে, অ্যাটর্নি হয়েছেন বলে একেবারে আসতুম না বলে বসলেন? এত অধৈর্য কেন? এই উনি বিয়ে হয়েছে না হবে? দেবেশ বললেন, সত্যি এই জন্যই বলে গাঁওয়ার। দুম করে বলে বসলেন, কিছুই না, উনি একটি জিনিসের জন্য খুব ব্যগ্র। মোকামা জংশনে পরিচয়, ওর জন্যই উজানে আসতে হলো, আর কিছু না। নন্দবাবু একটু অপ্রস্তুত হলেন। যাই হোক, চা এলো, প্রচুর লুচি তরকারি এলো, মিঠাই। মুখাত ধোয়ার পর অসুবিধা হলো না। তার মধ্যেই রত্নার আংটির কথা উঠল। সব শুনে নন্দবাবু বললেন, বিপদে ফেললেন। এখন দ্বারভাঙা আগের মতো এতটুকু নয়। নতুন এসেছে, বোনের কাছে এইটুকু শুধু জানেন ক্ষয়ের, দেখি কি করা যায়। দেরি হলো বিস্তর। নন্দবাবু 3-4 জনকে লাগিয়ে দিলেন, তাতেও সময় লাগলো। স্নান করে উঠেও উদ্বিগ্ন হয়ে বসে রইল রত্না। এই উদ্বেগ নিয়ে সেমিনারের আলোচনাতে যোগ দিয়ে লাভ হবে না। এই ভদ্রলোককে নিয়ে আসা খরচাও নিচ্ছেন না, তার সঙ্গে এই আতিথেয়তা, বড় লজ্জায় পড়ে রইল। তবে বিকেলের মধ্যেই সেই লোকটিকে পাওয়া গেল। হ্যাঁ, লোকটি বোনের বাড়ি এসেছে, সেও নাকি অনেকদিন পরে, বিয়ের পরেই বলতে গেলে। উকিল মানুষ দেখলেই বুঝলেন এ মাথা উঁচু করা লোক। সেইভাবেই কথাবার্তা চালালেন। তুমি বাবু এই আংটিটার কথা কিছু জানো? জানি বই কি বাবু, এর অনেক কাহিনী। আপনারা কেউ শচীদুলাল বাবুকে চিনতেন? না। কে শচীদুলাল? শুনিনি তো। আপনাদের অবশ্য জানবার কথাও নয়। সে যাক, তিনি কলকাতারই লোক, লেখাপড়া জানা। আপনারা কেউ কলকাতারই এক লোক কেশববাবুকে চেনেন? শুনেছি খুব ভারী ব্যবসার মালিক। জানি বই কি, আমার জ্যাঠামশাই। তিনি এর মধ্যে। রত্না উৎকণ্ঠায় বিস্ময়ে কথা শেষ করতে পারল না। মুখে চুচু শব্দ শুনল। সে যাক, কথাটা তো পারতেই হতো। যাক, আগে শচীদুলালের কথাটাও বলি। ওই ভবানীপুরেরই মানুষ, লেখাপড়া জানা লোক, টাকা কড়িও ছিল, বিয়েও হয়েছিল ভালো মেয়ের সঙ্গে। কিন্তু এরকম লোক থাকে জানেন তো, এরা অধঃপাতে নামতে চায়। প্রথমটা শুরু হলো জুয়া খেলায়। টাকা হাতে না থাকলে নানান ফিকিরে টাকার জন্য হন্য হয়ে বেড়ায় ওরা। ক্রমে যেমন সব রকম নেশায় চতুরং, তেমনি সব রকম পাপে। আপনাদের কেশববাবু নাকি এই রকমের লোকই চেয়েছিলেন। শচীকে ডেকে এনে বললেন, দেখো তুমি নাকি সব কুকর্ম করে বেড়াও, মানুষ মারতে পারো। শচী বললে, হ্যাঁ পারি বই কি।
ওটা অবশ্য এখনো হয়নি, তবে মোটা টাকা পেলে সেটাও শুরু করতে পারি। কত চাও? কেশববাবু জিজ্ঞেস করেছিলেন। 10,000 চাই, আর 5 বোতল বিলিতি হুইস্কি। না, অত হবে না। 5,000 পাবে, আর অল প্রোটেকশন। এই নিয়ে নাকি অনেকক্ষণ দর কষাকষি হয়, শেষ পর্যন্ত রপা হলো। কিছু মনে করবেন না বাবু, এ শচীবাবুর কাছেই শোনা 6,000 টাকা, একটি রিভলভার, আর ওই যে কেশববাবুর হাতের আংটি, ওটা চাই। কেশববাবু খুব ধস্তাধস্তি করেছিলেন। সদ্য নাকি কোনো বিলাইতি সাহেবের কাছ থেকে কিনেছেন 2,500 টাকা দিয়ে। কিন্তু শচীরও ওই বুলি ছিল, নইলে হবে না। অগত্যা ওই আংটি খুলে দিতে হলো। তারপর যা মনে হচ্ছে, আপনাদের আত্মীয় খুন করতে 1 মিনিটও লাগেনি। তা নিয়ে যতই হট্টগোল হোক, শচীকে কেউ জড়াতে পারেনি। জড়ালেন কেশববাবুই। তাই এই শচীর সন্দেহ। শচী এটা ভাবেনি কখনো কেশবের লোকজন ছিল, অন্য একটা ব্যাপারও এমনভাবে ফাঁসিয়ে দিলেন। শচীরও তো অগণিত ছিদ্র জীবনে, পুলিশেরও একেবারে অপ্রস্তুত হয়েছিল। মামলা সাজানোর কোনো খুঁত হয়নি। জেলে চলে গেল 6 বছরের জন্যে। আর আমি ওর মুখে সব কথা শুনে যা বুঝেছিলুম, ওকে আর বাইরের বাতাস পেতে হবে না। বলছি বাবু, আমি ওর মতো পাঁড় বদমাইশ ছিলাম না। কিছু দিকের জন্যই এটা হয়েছিল। সেই জন্যই হোক, আর এমনি আমি বাবু নির্বিরোধী মানুষ। সেই আমাকে একদিন নির্ভুতে বললে, দেখো, আমার যা শরীরের অবস্থা, অনেক রকম অত্যাচার চালিয়েছি তো এই শরীরটার উপর, বেশি দিন বাঁচব না। যদি বাঁচি, কেশববাবু হয়তো অন্য ফাঁদে জড়াবেন। পুলিশ তো ওর পয়সা খেয়ে বসে আছে। তার উপর আমার একটা ভালোবাসা হয়েছে। আমার সবচেয়ে শখের জিনিস একটা আংটি। দামি বলে নয়, বিলিতি সেটিং এমন আর দেখেনি কখনো। কেশববাবুর খুব শখের। সবে আঙুলে পড়েছেন, সেইটা আমি জোর করে আদায় করেছিলুম। কেশববাবু ভেবেছিলেন জেলে পড়বার সময় কেড়ে নেবেন, তা পারেননি। অনেক প্যাঁচ শিখেছি বজ্জাতদের সঙ্গে, সেটা নিতে পারিনি। অথচ আমারও ভোগে লাগলো না। ওটা অভিশাপের আংটি। তুই নিয়ে যদি এটা বের হতে পারিস, যত তাড়াতাড়ি পারিস বেচে দিস, যা পাস। সত্যি শচীবাবু বেশি দিন বাঁচেনি। আমি জেল থেকে বেরোবার মাস 2 আগে মারা গেল। আমার বাবু ভয় হয়েছিল। আমিও বেশি কলকাতায় ভাঙাবার চেষ্টা করিনি, চলে এসেছিলাম ভাগলপুরে। যেসব পাড়ায় এইসব কথা নিয়ে ঘোঁট হবে না, সেই জায়গাতেই এটা দিয়েছি। আর দাঁত দিয়েছি, তাই নিয়েছি। এটা আমার কথা। এখন আপনারা মালিক। বলে লোকটি চুপ করল। ওকে কিছু বলার ছিল না। ওকে নিয়ে কোনো কাজের প্রয়োজন নেই। সেই আংটি নিয়ে রত্না আর দেবে সেই দিনই রওনা হলো। রত্না জিজ্ঞেস করলো, জেঠু কোথায়? ওর কদিন শরীরটা ভালো নেই, ডাক্তার আসছে। তাও যাও না, তুমি যাবে আর তার কি? রত্না চোখের ইঙ্গিতে দেবেশকে সঙ্গে যেতে বলল। দেবেশ সম্বন্ধে ওদের চোখে মুখে প্রশ্নটা শুধু ফুটে উঠল। রত্না কিছু বলল না। কেশববাবুর ঘরে ঢুকে রত্না কোনো সম্ভাষণের অবকাশ দিল না। সরাসরি কথাটা পারল আংটিটা বার করে। এই যে জেঠু, কেমন আছেন? আপনার একটা শখের জিনিস ছিল, এতদিন পড়তে পারেননি। এই যে সেই আংটিটা। বাবাকে খুন করতে গিয়ে টাকার সঙ্গে এই আংটিটাও দিতে হয়েছিল সজিদুলালকে। তার মরবার পরও আপনি খুঁজে পাননি। ভাইয়ের জীবনের জন্যে টাকার মূল্য যা দিতে হয়েছিল, তার সঙ্গে এটাও ছিল না। কেশববাবু কাঁপতে কাঁপতে বলেন, হে হে, সব কি বলছিস? এ লোকটা কে? প্রত্যুৎপন্ন বুদ্ধিতে বলল রত্না, ইনি পুলিশেরই লোক। ওদের কাছে সবই কাগজপত্র আছে। তা আজ তো আর এ অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। কেশব একবার উঠে দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে প্রায় আছড়ে পড়ে গেলেন। আর উঠতে পারলেন না, বোধহয় আর পারবেনও না। আংটিটা সামনেই গুড়িয়ে পড়েছিল মেজের উপর। রত্না পায়ের জুতো দিয়ে মারিয়ে গুঁড়ো করে দিল। ধন্যবাদ।
গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।